জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বাংলায় দেয়া ভাষণে উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে কঠোর আইন চান তিনি। জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিতে কাজ করছে তাঁর সরকার। দায়িত্ব গ্রহণের পর আমরা একে একে আবিষ্কার করি দুর্নীতি ও জনগণের সম্পদ চুরি কি ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল এবং তার ফলশ্রুতিতে দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা কি ভয়ানক, নাজুক ও ভঙ্গুর হয়ে পড়েছিল। আমরা এর অবসান ঘটাচ্ছি যেন আর কখনোই উন্নয়নকে জনগণের সম্পদ আত্মসাতের অজুহাত হিসেবে ব্যবহার করা না যায়। দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে আমরা সংস্কারমূলক কিছু কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি। দর্শক, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কিছুক্ষণ আগে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণে উঠে এসেছে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির কথা, এছাড়াও বাংলাদেশের রূপান্তরের অগ্রযাত্রায় কতটুকু অগ্রসর হতে পেরেছেন সেই বিষয়টিও তুলে ধরেছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, আমরা তার ভাষণে দেখছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গ উনি বলেছেন এবং পাশাপাশি বাংলাদেশের রূপান্তরে কতটুকু আসলে এগোতে পেরেছেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যাও তিনি দিয়েছেন। আপনি নিশ্চয়ই বিশ্লেষণ করেছেন তার বক্তব্য, আপনার কাছ থেকে বিস্তারিত জানব। ধন্যবাদ আপনাকে। জাতিসংঘের সদস্যভুক্ত যতগুলো রাষ্ট্র রয়েছে এবং সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের এই অধিবেশনকে ঘিরে, এটি ৮০তম অধিবেশন ছিল, বাংলাদেশের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনই বলা যায়। তার কারণটি হচ্ছে প্রধান উপদেষ্টার ভাষণের আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা করলেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সাধারণত সাধারণ পরিষদের সভাপতি এ ধরনের অধিবেশনগুলো পরিচালনা করে থাকেন, সেক্ষেত্রে এটি এরকমটি গুরুত্ব বহন করে। এবং তারপর পরেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঐতিহাসিক একটি বক্তব্য রেখেছেন বাংলা ভাষায়। বরাবরের মতো এবারে জাতিসংঘে এই বক্তব্যটি তিনি উপস্থাপন করেছেন। সেখানে গত বছরের একটি পুনরাবৃত্তি করেছেন যে বাংলাদেশ রাষ্ট্রের হালটি ধরার আগে তিনি জাতিসংঘের ৭৯তম যে অধিবেশনটি গত বছর হয়েছিল সেখানে গল্পটি শুনিয়েছেন রূপান্তরের আকাঙ্ক্ষা, এরকম বিষয়। আর এবার তিনি যে রূপান্তরের অগ্রযাত্রায় একটি বছর পার করলেন, তিনি কতটা অগ্রসর হতে পেরেছেন, কি ধরনের কাজগুলো করেছেন, সে বিষয়গুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। এবং এই পর্যায়ে তিনি প্রথমেই যে বিষয়টিকে বলেছেন যে ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য স্বৈরশাসকের যেন আবির্ভাব না ঘটে, কোনো নির্বাচিত নেতা যাতে রাষ্ট্রের গণতান্ত্রিক যে রূপটি রয়েছে সেটি যাতে ক্ষুণ্ণ করতে না পারে, রাষ্ট্র এবং জনগণের রক্ষকরা যেন ভক্ষকে পরিণত না হয়, এই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন। আর এই কাজগুলো করতে গিয়ে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এগুলোর সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার আনবার জন্য 11টি স্বাধীন সংস্কার কমিশন গঠন করেছেন এবং তারা এরই মধ্যে এই 1 বছরের মধ্যে বেশ কিছু সংস্কার সুপারিশও করেছে। আর এই সুপারিশগুলোকে টেকসই বাস্তবায়নের জন্য তিনি একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছেন, যারা 30টিরও বেশি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছে যে তাদের এই কাজগুলোকে তারা কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং ঐকমত্যে পৌঁছানো যায়, সেই বিষয়গুলোর কথা বলেছেন। জুলাই ঘোষণাপত্র, যেটি বহুল কাঙ্ক্ষিত ছিল, সেই ঘোষণাপত্রটি যে এই সংস্কার কার্যক্রমে দায়বদ্ধতার বিষয়গুলো অঙ্গীকার ব্যক্ত করেই সেটি জাতির সামনে উপস্থাপন করেছেন, সেই কথাগুলো তিনি জাতিসংঘের এই সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে বিষয়টি তুলে ধরেছেন। এবং নিশ্চিতভাবে তিনি এটি উল্লেখ করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন এবং সাথে সাথে বলেছেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন এটিকে নিশ্চিত করবার জন্য তিনি নাগরিক বান্ধব সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শুধু সংস্কার মুখের মধ্যেই সীমাবদ্ধ রাখছেন না, সেটিকে আসলে কোন কোন প্রক্রিয়ায় তিনি কোন ইস্যুকে কেন্দ্র করে বা গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন সেই বিষয়গুলো জানিয়েছেন। এবং এই পর্যায়ে তিনি বলেছেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনকে 3 বছরের জন্য এটি মেয়াদি তাদের সাথে চুক্তি করেছেন, যাতে বাংলাদেশে এই কাজগুলোকে কিভাবে টেকসই বা সাস্টেনেবল করা যায় সেই কাজগুলো করবার জন্য মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংসতার চিত্র যেগুলো এর মধ্যে উঠে এসেছে সেই বিষয়ে তারা সুপারিশমালা দিয়েছে। এবং জাতীয় সংস্কার কার্যক্রমেও জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাইকমিশন রয়েছে তাদের সুপারিশগুলো তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং তাদেরকে এই কাজগুলো করবার জন্য নির্ধারিত একটি সময় দিয়েছেন। এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে সুরক্ষাকারী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার জন্য যে টেকনিক্যাল বা লজিস্টিক সাপোর্টগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করবার জন্য তিনি জাতিসংঘের মানবাধিকার যে হাইকমিশনটি রয়েছে তাদের এই বিষয়গুলো
আজকের এই সাধারণ পরিষদের অধিবেশনে তিনি জানিয়েছেন এবং বলছেন যে দেশের উন্নয়নের কৌশলের যে কেন্দ্রবিন্দুটি রয়েছে সেই জায়গায় তিনি 2-3টি বিষয়কে গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়ন, এই কথাগুলো বলেছেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় তার ভাষণের মধ্যে উঠে এসেছে, তার মধ্যে রয়েছে যে জবাবদিহিতা ছাড়া যে কোনো উন্নয়নের বিষয়টি হচ্ছে ক্ষণস্থায়ী এবং ভঙ্গুর, সেটা যে কোনো মুহূর্তে অধপতন হতে পারে বা ভেঙে যেতে পারে, এরকম বিষয়টি বলেছেন। এবং রাজনৈতিক হীনস্বার্থ এবং দুর্নীতি, যে অবকাঠামোগুলো প্রকল্প রয়েছে সেগুলো অর্থনীতির চাপ বাড়ায়, যে শুধু তা নয়, দুর্নীতি এবং জনগণের সম্পদ যে চুরির বিষয়টি সেগুলো বিস্তৃতি লাভ করেছে এবং ফলে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাও আসলে একটা নাজুক অবস্থায় পড়ে যায়, সেই বিষয়টি তুলে এনেছেন। তিনি দেশ পরিচালনা করতে গিয়ে যা যা বাধার সম্মুখীন হয়েছেন কিংবা গত 1-1.5 যুগ ধরে চলে আসা যে প্রাতিষ্ঠানিক যে ভঙ্গুরতাগুলো, কোন কোন জায়গায় ল্যাকিংসগুলো কী কারণে উঠে এসেছে সেই বিষয়গুলো হয়েছে সেগুলো তুলে ধরেছেন এবং বলছেন যে পাচার হওয়া অবৈধ সম্পদগুলো পুনরুদ্ধার করবার জন্য তার সরকার অন্যতম শীর্ষ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে, যে এবং 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার যে বিদেশে পাচার হয়ে গেছে সেগুলো ফিরে আনার জন্য বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং বলছেন একটা পর্যায়ে এসে শুধু বাংলাদেশের এই সংস্কৃতিতেই বা বাংলাদেশের যে আইন বা কাঠামো রয়েছে এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্বের অন্যান্য অনেক রাষ্ট্র, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো থেকে যে এইভাবে অর্থ পাচার হয়ে যাচ্ছে, এই অর্থ পাচার রোধ করবার জন্য আন্তর্জাতিকভাবে আইন প্রণয়ন এবং তা প্রয়োগে নিশ্চিত করার প্রস্তাব করেছেন। এভাবে তিনি আরও অনেকগুলো বিষয় তুলে এনেছেন, তার মধ্যে রয়েছে যে শ্রম সুবিধাকে কাজে লাগা, শ্রমিক সমস্যার সমাধান এবং প্রয়োজন মেটাবার কথা বলেছেন। জলবায়ুর কথা প্রায় বলা হয়ে থাকে যে আন্তর্জাতিকভাবে এই বিষয়টি, এটার খুব কড়া সমালোচনা করেছেন যে বিশ্বে জলবায়ু রোধ করবার জন্য বা জলবায়ুর যে ক্ষতিগ্রস্ত বা ক্ষতিকর দিকগুলো রয়েছে এগুলো যারা সৃষ্টি করছেন, যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বলছেন যে 1.5 ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখার যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু হাতছাড়া হয়ে গেছে। এর জন্য যে $100 বিলিয়ন ছিল সেই ডলারেরও আসলে সহায়তা প্রতিশ্রুতি পূরণ হয়নি এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এরকমটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে তিনি খুব জলবায়ু ফান্ড নিয়ে কড়া সমালোচনা করেন। এভাবে বলছেন যে বিশ্বব্যাপী যে পারস্পরিক সংঘাত চলছে, বলছেন 120টিরও বেশি সশস্ত্র সংঘাত চলছে বিশ্বের বিভিন্ন দেশে, এই সংঘাত আসলে থামানো প্রয়োজন, তা না হলে আর এই শুধু বাংলাদেশ রাষ্ট্রেরই নয় সারা বিশ্ব আসলে একটি ভয়ঙ্কর বা হুমকির মুখে পড়তে পারে। ইউরোপ, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্যে সশস্ত্র সংঘাতগুলো চলছে, এগুলো নিরস্ত্রী করা এবং এগুলো থামানোর কথা বারবার বলা হচ্ছে এবং জাতিসংঘকে কার্যকর ভূমিকা বিশ্ব নেতাদেরকে এগিয়ে আসবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বলছেন যে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করার তিনি দাবি জানিয়েছেন এই ভাষণের মধ্য দিয়ে। গাজায় ফিলিস্তিনিদের উপরে যে নির্মমতা কিংবা নির্যাতন চলছে, সেখানে অকালে তারা না খেয়ে আছে, মৃত্যুবরণ করছে, সেই নির্বিচারে হত্যাকাণ্ড করছে, বাংলাদেশের জনগণের বিবেক যে জাগ্রত, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি জোরালো দাবি জানিয়েছেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করা প্রয়োজন, এটি তিনি তুলে ধরেছেন এবং জাতিসংঘের এই ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকতে না, বিশ্ব নেতাদেরকে এই বিষয়ে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং সবশেষ তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে এই জগতে অন্যায়ের বিনাশ অবিসম্ভাবী এবং যেমনি প্রমাণ করা হয়েছে যে পরিবর্তন যেমনি সম্ভব এবং এটি অপরিহার্য। 3-0 তিনি ভাষণের একদম শেষ পর্যায়ে এসে বলেছেন যে তার যে 3-0 থিওরি রয়েছে সেটি আসলে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারে শুধু বাংলাদেশেরই নয় সারা বিশ্বের জন্য।